নারীর জীবনে নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে সমতা অর্জনের জন্য সফল অর্থনীতি, সুস্থ, সুন্দর এবং একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাত্যহিক জীবনে বহু ক্ষেত্রে নারীরা সাফল্য অর্জন করতে পারলেও নারীর প্রতি সহিংসতা কিছু কিছু ক্ষেত্রে এখনও রয়েই গেছে এবং এই নিরাপত্তা নিশ্চিতকরণের পথে বড় একটি অন্তরায় হচ্ছে ইফটিজিং। দর্শক, আজকে নারীদের কথা অনুষ্ঠানে বর্তমান সমাজে ইফটিজিং সমস্যা এবং বর্তমান সময়ে সরকারের এই পদক্ষেপগুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমার সাথে সাইমা চৌধুরী। তিনি হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট কনসালটেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবার চলুন দেখে আসি ছোট্ট একটি তথ্যচিত্র। ইফটিজিং বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় অসহনীয় ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এটি মূলত যৌন হয়রানিরই নামান্তর। সাধারণত কিশোর, তরুণ, যুবকরাই ইফটিজিং করছে এমন নয়। কোনো কোনো ক্ষেত্রে নারী ও বয়স্ক পুরুষরাও ইফটিজিং করে থাকে। আমাদের দেশে প্রচলিত আইনে ইফটিজিং প্রতিরোধে দণ্ডবিধি 1860, ধারা 294 এবং ধারা 509, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ 1976, ধারা 76 থাকলেও সামাজিক অসচেতনতার কারণে এর প্রভাব পড়ছে না। ফলে দেখা যায় ইফটিজিংয়ের শিকার হয়ে অকালে ঝরে যায় অনেক সম্ভাবনাময় প্রাণ। নারীর প্রতি পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও উত্ত্যক্ত করা ইফটিজিং বা হয়রানির মতো ঘটনার জন্য দায়ী। শুধু সরকারি পদক্ষেপ ও আইনের কার্যক্রমের ওপর দাঁড়িয়ে এই সামাজিক ব্যাধি উপড়ে ফেলা সম্ভব নয়। তাই আসুন আমরা কালক্ষেপণ না করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ইফটিজিংয়ের মতো নোংরা ব্যাধিকে বন্ধ করি এবং সুস্থ সমাজ গড়ে তুলি। দর্শক, চলুন তাহলে আমরা আজকের আমাদের মূল যেই আকর্ষণ এই বিষয় নিয়ে অনেক খোলামেলা আমরা আলোচনা করব এবং জানবো অনেক না জানা কথা। সাইমা আপা, আপনার কাছে কেমন আছেন? জি, ভালো আছেন। আপনি নারী অধিকার নিয়ে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে, আমি জানি। শুরুতে আপনার কাছে আমার যে প্রশ্নটা, ইফটিজিং নিয়ে বর্তমান সমাজের প্রেক্ষাপট কেমন বা অবস্থাটা কি? ইফটিজিং নিয়ে বর্তমান সমাজের অবস্থাটা কি, এটা বলার আগে একটু ছোট করে ইফটিজিং বলতে কি বোঝায় সেটা যদি একটু বলি। যে আমাদের যে আইন বা নীতিমালাগুলো আছে, হ্যাঁ, দণ্ডবিধি আইন আছে একটা 1860 সনের, তারপরে যৌন হয়রানির নীতিমালা আছে। এইগুলোর আলোকে বা মোটা দাগে ডিফাইন করা হয় যে নারীকে উত্ত্যক্ত করা, হ্যাঁ, অশালীনভাবে, মানে শুনতে পায়, বুঝতে পারে, দেখতে পারে, ইন্টেনশনালি উত্ত্যক্ত করা, এটা অফিসিয়াল সংজ্ঞা। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন একজন নারী অধিকার কর্মী হিসেবে এবং উন্নয়ন পরামর্শক হিসেবে, আমার কাছে মনে হয় যে আসলে ইফটিজিং বিষয়টা আরেকটু ব্যাপকভাবে দেখার সুযোগ আছে। আমি এটাকে সরাসরি যৌন হয়রানির একটা ধরন হিসেবে দেখি। আমার আরেকটা পর্যবেক্ষণ হচ্ছে যে গত কয়েক দশকে ইফটিজিংয়ের বা নারীকে উত্ত্যক্ত করা, হ্যাঁ, বা আমি যদি যৌন হয়রানিও বলি, এটার ধরনে ব্যাপক পরিবর্তন আছে। আমাদের যে আইনগুলো আছে, যেমন ধরেন একটা হচ্ছে যে আপনার দণ্ডবিধি আইন 1860, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 আছে, হ্যাঁ, যৌন হয়রানি প্রতিরোধ ও নিরসন বিষয়ক নীতিমালা 2009। এগুলোর আলোকে যদি দেখি তাহলে নারীকে উত্ত্যক্ত করার জায়গাটা অনেকটা ফিজিক্যাল স্পেসে, ভৌত কাঠামোতে, হ্যাঁ, যে রাস্তাঘাটে, স্কুল কলেজে, কর্মক্ষেত্রে। কিন্তু গত এক দশকে বিশেষ করে একটা ব্যাপক পরিবর্তন এসেছে, যে দেখবেন যে একটা শিফট হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে আমরা ধীরে ধীরে, এবং আমাদের সমাজ কিন্তু আরও জটিল এবং কমপ্লেক্স হচ্ছে। তো এইখানে আমার মনে হয় যে ইফটিজিং বিষয়টা এখন আর খালি ভৌত পরিসরে সীমাবদ্ধ না, এটা এখন আপনার এই সাইবার স্পেসে চলে আসছে। একটা বড় পর্যবেক্ষণ হচ্ছে যে এটার সাথে যারা পাওয়ারফুল, হ্যাঁ, কোনো না কোনোভাবে একটা মানে কোনো একভাবে ক্ষমতাশালী, হ্যাঁ, তারা করছে। আবার সাইবার স্পেসে আমরা দেখতে পাচ্ছি যে আননোন লোকজনও
হ্যাঁ, চেনে না জানে না, যে কারণ সে ভাবছে যে আমি তো নিজেকে লুকিয়ে রাখতে পারছি, ও টের পাবে না যে আমি কে, ওই সুযোগ নিয়ে করছে। আরেকটা ধরন আমরা দেখতে পাই যে দেখবেন যে ইদানিং যারা নারী সেলিব্রিটি আছে তাদেরকে প্রচুর অশালীন মন্তব্য করা হয়, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায়। এগুলো কিন্তু আসলে এক ধরনের ইফটিজিং। আর যদি বলেন যে মোটা দাগে যেটা কাজ করে যে ভয়ের, মানে ভয়হীনতা বা আমার কিছু হবে না, এটা করলে কি আসে যায়, এরকম একটা প্রবণতা থেকে কিন্তু ইফটিজিংটা করে। হ্যাঁ, আরো মাত্রাটা আরো বেড়ে যায়। আর যদি আপনি দেখেন, হ্যাঁ, যে কিছু সামাজিক কারণও আছে। আমি একটা উদাহরণ দিতে চাই, দেখবেন যে বাংলা ছবি, হ্যাঁ, বা হিন্দি ছবি, আমাদের এই অঞ্চলের যে সিনেমাগুলো, ওখানে একভাবে ইফটিজিং এর উদযাপন আছে কিন্তু, যে নায়িকাকে উত্ত্যক্ত করে নায়ক, তারপর একসময় প্রেম হয়ে যায়। তো আমরা কিন্তু ধরেন কোনো একভাবে জিনিসটাকে সোশ্যালি অ্যাকসেপ্ট করে করে আসলে এই ভয়ঙ্কর জায়গায় নিয়ে আসি। আপনি যে অবস্থানগুলো বলছিলেন আগেরবার, সেই জায়গা থেকে আমিও বলতে পারি যে কিশোররাই এই অপরাধের সাথে বেশি জড়িত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বিষয়ে সমাজ বা পরিবারের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? মোটা দাগে কিশোররা আমরা বলতে পারি, যেহেতু বয়স সন্ধি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ধরেন মানুষের মনস্তত্ত্ব গঠিত হয় এই সময়টাতে, কিশোররা মোটা দাগে দৃশ্যমানভাবে। কিন্তু আমার মনে হয় যে তরুণরাও আছে, বয়স্ক পুরুষেরাও কিন্তু ইফটিজ করে। তো ঠিক এরকম ফ্ল্যাটভাবে কিশোর না, বাট কিন্তু যেহেতু কিশোর বয়স থেকে যদি সে এটা বুঝতে পারে যে এটা ঠিক না, পরিসংখ্যানটা এই ক্ষেত্রে কিন্তু কিশোরদের ক্ষেত্রে কিন্তু বেশি। অফকোর্স আমি আপনার সাথে একমত, কিশোরদের ক্ষেত্রেই বেশি। তারপর নাই যে তা না, একদম শুধু কিশোররাই করছে এরকম না। হ্যাঁ, কিন্তু যদি আমি এভাবে দেখি যে এই সময় তো আসলে ভালো মন্দের বিচার বিবেচনা বোধ করে ওঠে। হ্যাঁ, আর এটা তো আর কাউকে শিখিয়ে পারা যায় না। যখন আপনি একটা সমাজে নারী ও পুরুষকে সমান চোখে দেখা হবে, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠিত হবে, তখন তো এটা অটোমেটিক্যালি আসলে সম্মানবোধটা ইনবিল্ট। হ্যাঁ, আর আলাদা আলাদা করে কাউকে শেখাতে হয় না। তো আমাদের আসলে ওই জায়গাতেও জোর দিতে হবে। আর মানে সামাজিকভাবে যে নারী পুরুষের সমতা আনার জন্য, হ্যাঁ, আইন পরিবর্তন করেও আসলে সবসময় হয় না, সামাজিক আন্দোলন লাগবে। দর্শক, আসলে পৃথিবীতে সমতা খুবই জরুরি। একাকী পৃথিবী চলা যায়? কখনোই নয়। আমিও চাই যে একজন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে এগিয়ে যেতে। আমার এই হাতটি আমার ভাই ধরুক কিংবা আমার সঙ্গী, আমি কখনোই আগে চলে যেতে চাই না, সবসময় তাদের সাথে, তাদের পাশে থাকতে চাই। এভাবে একটি সুন্দর সুস্থ সমাজ বিনির্মাণ করা সম্ভব। একদিনে তো ওই জায়গায় পৌঁছানো যাবে না। স্কুল কলেজের ভূমিকা আছে, শিক্ষকদের ভূমিকা আছে, পাঠ্যক্রমে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা, মিডিয়ায় এই পজিটিভ ইমেজগুলো প্রমোট করা, হ্যাঁ, সেগুলো হয়তো তাদের চরিত্র গঠনে ভূমিকা রাখবে। আপনি যেমন পরিবারের কথাটা বললেন, সেক্ষেত্রে আমিও একটি কথা যুক্ত করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে একটি সন্তান পরিবারে বেড়ে উঠছে এবং সে দেখতে পাচ্ছে যে প্রতিনিয়ত তার বাবা তার মাকে নির্যাতন করছে, কথা শোনাচ্ছে, খোঁচা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাবা যখন সেখানে তার মাকে সম্মান করছেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু সন্তানটিও দেখে বড় হচ্ছেন যে নারীরা সম্মানের পাত্র নন। আসলেই তাই। যখন এক পরিবারের ভেতরে দেখে, হ্যাঁ, যে আসলে মাকে তো পাত্তা না দিলেও চলে, হ্যাঁ, তখনই কিন্তু বাইরের একজন নারীকেও একই অসম্মানটা ওখান থেকে আসে। এবং রাস্তাঘাটে তো বটেই, এখন একটা ব্যাপকভাবে তো অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মে, হ্যাঁ, একটা ধরুন জাজ করার প্রবণতা, যে কোনো কাউকে বয়সও দেখে নাই এমনকি, হ্যাঁ, বড় ছোট যে কোনো নারীকে উত্ত্যক্ত করার, একটা কটু কথা বলে দেওয়ার একটা ব্যাপক প্রবণতা আমরা ইদানিং লক্ষ্য করছি। ইফটিজিং এর প্রতিকার ও প্রতিরোধের জন্য বর্তমান সরকার বেশ কিছু আইন প্রণয়ন করেছেন, যেখানে অর্থদণ্ড থেকে শুরু করে কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। আগে আমরা জানতাম যে ইফটিজিং হতো বেশিরভাগ সময় রাস্তাঘাটে, বিদ্যালয় অথবা পাড়ায় বা মহল্লায়। ডিজিটালি যেই বুলিংয়ের শিকার করা হচ্ছে নারীদের, এর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এখানে আসলে আমাদের করণীয়টা কি? একটা বড় জায়গা টেকনিক্যাল, আমি দুটো বিষয় হাইলাইট করতে চাই। একটা জায়গা টেকনিক্যাল, যে আসলে এই সাইবার স্পেস, হ্যাঁ, বা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে আমাদের যে আমরা যে সম্পর্ক স্থাপন করা, আপনি যখন একটা প্রযুক্তি বা একটা স্পেসকে বুঝে উঠতে পারবেন না, তখনই এটাকে আপনি মিসইউজ করবেন। এটা আমার যেটা মনে হয় যে আমাদের কিশোর যারা আছে, তরুণ যারা আছে, হ্যাঁ, তারা ঠিক আসলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবে কিভাবে, সকলে একইভাবে মনে করে যে আমাকে তো দেখতে পাচ্ছে না। তো যখন মনে করে যে আমাকে দেখতে পাচ্ছে না, তখন সে নানান ধরনের কর্মকাণ্ড করে,
হ্যাঁ, যে আমার পরিবার তো জানবে না আমি যদি ওই মেয়েটাকে একটা পচা কথা বলি। হ্যাঁ, বিষয়টা যে একই স্পেসই যে আসলে আমাদের এই আপনি দেখবেন যে অনেকে আছে যে সামনাসামনি ইফটিজ করার কথা চিন্তাও করবে না, ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু করে, কারণ তার ধারণা হচ্ছে যে তার পরিচিত লোকজন ওখানে তাকে চেনে না, সে একটা গিয়ে বলে আসলো। হ্যাঁ, আর কিছু ভয়ঙ্কর মাত্রা আছে, যেমন আইডি হ্যাক করা, হ্যাঁ, তারপরে ধরেন ব্ল্যাকমেল করা, এগুলো তো ধরেন আসলে যে কারণে আমি বলছিলাম যে ইফটিজিং বললে শব্দটাকে খুবই একটু ছোট করে ফেলা হয়। আসলে এটা যৌন হয়রানি হিসেবে যদি দেখেন, যৌন হয়রানি শব্দটা যখন বলবেন এটার ধাক্কাটা একটু বেশি লাগে, ব্যাপ্তিটা বাড়ে। ইফটিজিং বলে মানে আচ্ছা ঠিক আছে ও একটু উত্ত্যক্ত করলো, আচ্ছা ও আসলে ওকে পছন্দ করে, তারপরে তো প্রেম হয়ে যাবে, বিয়ে দিয়ে দিব, এরকম লঘু না বিষয়টা। কিন্তু একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে পছন্দের বিষয় এক ভিন্ন, আর আপনি যদি নেগেটিভলি কাউকে উত্ত্যক্ত করার চিন্তা করেন সেটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, ওই জায়গাগুলো তো ফারাক করার জায়গাগুলো ধরেন কিশোর তরুণরা অতটুকু বুঝে ওঠার জায়গাটায় যাওয়ার আগেই তো এই কাজগুলো করে ফেলে আমাদের সংস্কৃতিতে। হ্যাঁ, যদি আপনি কনসেন্টের কথা বলেন, যদিও অন্য প্রসঙ্গ, নো মিনস নো, কিন্তু আমাদের সংস্কৃতিতে ধরে নেয় যে মেয়েরা না বলা মানে আসলে রাজি আছে, হ্যাঁ বলছে, সো তাকে আসলে নক করা যায়। আপনি দেখেন এটা আমাদের মনস্তত্ত্বে আছে, নারী পুরুষ নির্বিশেষে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে কি করণীয়? সচেতনতা বাড়ানো ছাড়া তো কোনো কিছু দেখি না। হ্যাঁ, যে জিনিসগুলো যে নো মিনস নো, না মানে যে না, হ্যাঁ, কনসেন্টের যে একটা গুরুত্ব আছে, হ্যাঁ, যে এইগুলোর যতভাবে জানানো যায়। তাহলে কি আপনি এই বিষয়টিকে বলতে চাচ্ছেন যে শুধুমাত্র পরিবার নয়, আমাদের পড়াশোনায় পাঠ্যপুস্তক বইতেও এই বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি? অবশ্যই অবশ্যই। এখানে শিক্ষা মানে শুধু সচেতনতা দিয়ে তো হবে না, আপনি যদি ছোটবেলা থেকে জিনিসগুলোকে কারিকুলামে শিখে আসেন, হ্যাঁ, তাহলে সেটা তো অবশ্যই। শিক্ষকদের ভূমিকা আছে, কারিকুলাম চেঞ্জ করার ব্যাপার আছে, মিডিয়ার একটা শক্তিশালী ভূমিকা আছে। মিডিয়া বলতে আমি চলচ্চিত্র নাটকও বোঝাচ্ছি। যদি ইফটিজিং করে করে প্রেম হয়ে গেছে এগুলোই বেশি দেখায়, তখন তো আসলে ওটাই মনে হয় যে আচ্ছা এটাই তো নর্ম, আমার তাহলে এটাই করা উচিত। হ্যাঁ, এভিনিউগুলো বোধহয় এরকমই, আসলে তো এভিনিউগুলো এরকম হওয়ার কথা না। হ্যাঁ, আপনি যা প্রমোট করবেন সেটাই তো শিখবে। ইফটিজিং নিয়ে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনার নিজস্ব কোনো মতামত থাকলে আমরা জানতে চাইছি। আমি 4টা বিষয়ে আলোকপাত করতে চাই। একটা হচ্ছে যে ইফটিজিং এর যে ধরনের পরিবর্তন হয়েছে, ব্যাপকতর হয়েছে, জিনিসটা আমাদের এই ফিজিক্যাল স্পেস থেকে এখন ডিজিটাল স্পেসেও বিরাজ করছে। এই জিনিসগুলোকে একসাথে দেখা, আমাদের যে যে আইনগুলো আছে, যে যে নীতিমালাগুলো আছে, যৌন হয়রানি নীতিমালা 2009-এর মতন, সেগুলোর আওতায় যেন দুটোই অ্যাড্রেস করা সম্ভব হয়। হ্যাঁ, এবং যদি বলেন যে 2009 যে যৌন কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির নীতিমালা, যেটা বর্তমান সরকারের একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ, যেটার ধারাবাহিকতায় আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ধরনের যৌন হয়রানির ঘটনাকে খুব সফলভাবে অ্যাড্রেস করা সম্ভব হচ্ছে। এই যে কিছুদিন আগেই তো দেখলেন, আমরা সবাই দেখলাম। তো এই জিনিসগুলোকে আসলে ইফটিজিং এর ক্ষেত্রেও কাজে লাগানো, হ্যাঁ, আরো একটু মানে ডিজিটাল স্পেসের জায়গাগুলো যদি মিসিং থেকে থাকে ওগুলোকে ইনকর্পোরেট করা, এটা হলো এক। দ্বিতীয়ত আমি মনে করি যে নারীর প্রতি সার্বিক দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, সমাজে যদি নারী পুরুষের সমতা আনা না যায়, আপনি এই ছোট ছোট করে যা কিছুই করেন এগুলো কিছু কাজ করবে না। এরকম করে একে সম্মান করো ওকে সম্মান করো করে তো হয় না, আপনার এটা হচ্ছে ভেতর থেকে আসতে হবে। চেঞ্জ শুড বি ইন্টারনাল। হ্যাঁ, যখন আমাদের সমাজের কিশোর তরুণ পুরুষেরা সার্বিকভাবে নারীকে একই সমান জায়গায় দেখবে, হ্যাঁ, সমান ভাবতে পারবে ভেতর থেকে, তখন এই আচরণগত পরিবর্তনগুলো তাদের অটোমেটিক আসবে। মিডিয়ার জায়গা থেকে ধরেন সচেতনতামূলক কার্যক্রমগুলো প্রচার করা, বা আমরা যারা উন্নয়ন ক্ষেত্রে কাজ করি আমাদের এইসব জায়গাতে যে যেমন আমরা যৌতুকের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ, বা ক্যাম্পেইন করি, এই ধরনের ক্যাম্পেইনগুলো সমাজের সর্বস্তরে, এমনকি কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, চলচ্চিত্র নাটক, হ্যাঁ, শিল্পী, হ্যাঁ, সবার কিন্তু ভূমিকা আছে এখানে। প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রতিকারের চেয়ে। হ্যাঁ, তো তারপরেও কিছু ঘটনা তো থাকবেই, প্রতিকার লাগবে, আইন বানাতে হবে, আইনের প্রয়োগ করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে, যেন মানুষ একটা দেখে যে না আমি এটা যদি এটা করি এটা শাস্তি হয়, এটা ইগনোর করা হয় না। এটাই শাস্তির বিধানটা যদি কার্যকর করা যায় সেক্ষেত্রে ভয়টা বাড়বে এবং এই নোংরা যে কাজটিও দিনে দিনে কমে আসবে। প্রোটেকশন, হ্যাঁ, মানে পজিটিভ প্রমোশন, তারপরে প্রোটেকশন এবং আপনার অ্যাওয়ারনেস, পানিশমেন্ট, এই 4টা জায়গা থেকেই কাজ করতে হবে।
সাইমা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে নারীদের কথা অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের নারী বান্ধব প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য বেশ কিছু আইন প্রণয়ন করেছেন। আমরা চাই সেই আইনগুলোর সঠিক প্রয়োগ হোক এবং ইফটিজিংয়ের মতো এই ঘৃণ্য কাজ চিরতরে নির্মূল হোক। পরিবার ও সমাজ একত্রিত হয়ে ইফটিজিংয়ের নোংরা শেকড় উপড়ে ফেলতে হবে, তবেই মিলবে সুস্থ ও সুন্দর সমাজ। কারণ ইফটিজিংয়ের ভুক্তভোগীরা আমাদেরই কারো বোন, কারো মা, কারো স্ত্রী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।